হ্যাঁ, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। এই ভিডিওটা আমি আমার ফেসবুকেও পোস্ট করব। আজকে 6 জুলাই, শনিবার, 2024 সাল। ডেটটা বলছি তার একটা কারণ, এই ভিডিওগুলো যদি পরে অনেক দিন বাদে কেউ দেখে বোঝা যাবে এই ভিডিওটা কবে করা হয়েছে। আজকে আমরা কিছু জিনিস শিখব। আজকের ভিডিওটা মূলত 4টে পার্টে ভাগ থাকবে। একটা, আমরা ইনভেস্টমেন্ট লজিক সম্পর্কে একটু শিখব। 2, আমরা কিছু প্রশ্নের উত্তর দেব। 3, একটু পার্সোনাল কথা বলবো। 4, আমরা আজ একটু ট্রেডিংও শিখব। তাহলে প্রথমে ভিডিওটা শুরু করি ইনভেস্টমেন্ট লজিক দিয়ে। নর্মালি এই মুহূর্তে মার্কেট অল টাইম হাইতে আছে। সবাই যেটা ইনভেস্ট করতে চাইছে, আমি আমার ভিডিওর মাধ্যমে যে মুভিং অ্যাভারেজের কথা আপনাদের বলেছি, 100, 200, 50 অ্যান্ড 20, প্রত্যেকবারে এই কথাটা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি। তার একটাই কারণ, নতুন নতুন কিছু শেখার দরকার নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, এই মুভিং অ্যাভারেজ দিয়ে জীবন চলে যাবে। যেহেতু মার্কেট অল টাইম হাই, যদি মার্কেট লো থাকতো বা একটা স্ট্যাগন্যান্সি পিরিয়ডের মধ্যে থাকতো, আমি হয়তো আমার ভিডিওগুলোতে আরও অন্য কিছু বলার চেষ্টা করতাম। কিন্তু যেহেতু এই মুহূর্তে অল টাইম হাই আছে, তাই জন্য আমি আরও 4টে মুভিং অ্যাভারেজ বলেছি: 9, 15, 25, 35। নর্মালি যে কোনো স্টকের এখন 35 মুভিং অ্যাভারেজের নিচে যদি চলে যায়, 50 মুভিং অ্যাভারেজে মায়া দয়া থাকলে কিছু শেয়ার রেখে দিতে পারেন, কিন্তু 50 মুভিং অ্যাভারেজ ভেঙে যদি কোনো স্টক চলে যায়, তাহলে এই মুহূর্তে তার মুভমেন্ট হওয়া খুব মুশকিল। এটা একটা প্র্যাকটিস, এটা একটা ড্রিল। আপনারা যদি এই প্র্যাকটিসটা করতে পারেন যে মুভিং অ্যাভারেজের নিচে চলে যাচ্ছে, আমি আমার স্টক বেচে দেবো, আবার যখন ফিরে আসছে আমি ঢুকবো। এটা একটা অসাধারণ পদ্ধতি। সারা জীবন এই পদ্ধতির মাধ্যমে আপনারা স্টক কেনাবেচা করতে পারবেন। ব্রোকারেজ বা ডিপি চার্জের কথা ভাববেন না। তার একটাই কারণ, আমরা আমাদের স্টক ধরে রাখি, তার মাধ্যমে অনেক লস হয়। আমি কোম্পানির নাম করছি না, আমাকে কয়েকজন যেটা জানতে চাইছেন, আমি তার উত্তরে এই ভিডিওটা ইনভেস্টমেন্ট লজিক সম্পর্কে বলবো। দেখুন, প্রচুর টাকা দরকার ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে। লোকে ভাবে ট্রেডিং করতে অনেক টাকা লাগে। ট্রেডিং হয়তো অনেক কম টাকাতেও করা যায়, কিন্তু ইনভেস্ট করতে প্রচুর টাকা লাগে। তার একটা কারণ, কত কত ভালো স্টক আছে, কত ভালো ব্যবসা আছে, আপনি কত স্টক কিনবেন, বা যে স্টকটা ভালোবাসছেন সেই স্টকটার প্রতি যদি ভালোবাসাটা আসে, তার ব্যবসাটা বুঝলে মনে হয় কিনেই যাই। পদ্ধতি কেনার দু রকমের হয়। একটা, আপনি মুভিং অ্যাভারেজ দেখে মোমেন্টাম বুঝে ব্যবসার ভবিষ্যৎ দেখে আপনি একটা স্টকে ঢুকেছেন। ধরুন আপনার 100টা কেনার ক্ষমতা, আপনি প্রথম মুভমেন্টে ঢুকে পড়েছেন, 30টা কিনেছেন। নর্মালি দেখুন, আমাদের একটা ব্রেন কাজ করে, যদি স্টকটা পড়ে যায় আমরা নিচে অ্যাভারেজ করব। যদি আপনার প্ল্যানিংয়ে অ্যাভারেজ থাকে, আপনি বিপদে পড়েছেন তাই জন্য স্টকটাকে অ্যাভারেজ করছেন, এরকম করবেন না। এটাই সবচেয়ে স্মার্ট বুদ্ধি, যে আপনার স্টকটার দাম পড়ে গেলে একটা নির্দিষ্ট লেভেল থেকে কেটে দিন, নিচে চলে যেতে দিন, ফিরে এলে আবার কেনা যাবে। টার্ন অ্যারাউন্ড স্টোরি কিন্তু সমস্ত স্টকের ক্ষেত্রেই হয়। আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে দেখুন, স্মল ক্যাপ বা মিড ক্যাপের শেয়ারের দাম প্রচুর প্রচুর বেড়ে গেছে। লার্জ ক্যাপ একটা মুভমেন্টে এসে দাঁড়িয়ে গেছে। শেয়ার মার্কেটে তেজি মন্দি হবেই। মার্কেট যতই পারুক, মার্কেটকে পড়তেই হবে, নইলে মার্কেট, আমি যখন মার্কেটে এসেছিলাম তখন নিফটি ছিল 998, 996 এরকম। আমি 23 বছরে 24 বছরে সেই মার্কেটকে 24,500 দেখছি। তাহলে এত কিছু ঘটনার পরেও কিন্তু মার্কেট বাড়ে, এতটা হতাশ হওয়ার কিছু নেই। যে স্টক কিনলে সেই স্টকটাও আপনার নিশ্চয়ই বাড়বে যদি তার ব্যবসা ভালো থাকে। এবার আমি ধরে নিই যে আমার সীমিত টাকা, আমি কয়েকটা ভালো ভালো স্টকে ইনভেস্ট করেছি, কিন্তু আমি আরও কিনতে চাই। আগেকার দিনে এই সুযোগটা ছিল, ধার কেনা যেত। এখন তো ধারটা দেয় না, তবে প্রত্যেকটা কোম্পানি এমটিএফ বলে একটা ব্যাপার শুরু করেছে, আপনি ধারে মাল কিনুন, কিছুটা ইন্টারেস্ট দিয়ে দিলে আপনার স্টকটা আপনারই থাকবে। যদিও সাবজেক্ট টু মার্কেট রিস্ক, মার্কেট যদি আচমকা ক্র্যাশ হয়ে যায় বা ওই স্টকটার যদি কোনো বদনাম বেরিয়ে যায়, তখন কিন্তু মনে হয় ধারে আপনাকে মাল রাখতে দেবে না। তার একটা কারণ, অনেক সময় এই এমটিএফ এর সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তার একটা কারণ, পুরো ব্যাপারটাই সাবজেক্ট টু মার্কেট রিস্কে থাকে। আমাকে কয়েকজন জানতে চেয়েছেন, তাদের কিছু স্টক আছে, সেই স্টকগুলো অবভিয়াসলি তারা আমার ভিডিও দেখেননি, তাদের ভিডিও দেখে এরা মনে হয়েছে আমরা যদি মুভিং অ্যাভারেজের এই ব্যাপারটা আগে জানতাম, আমরা হয়তো বেঁচে বেরোতে পারতাম। তার একটা কারণ মনে রাখবেন, স্মার্ট পিপলদের সঙ্গে লড়ে যদি আপনাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দুটো পয়সা করতে হয়, আপনাকে স্মার্ট ভাবতেই হবে। আর এই স্মার্ট ভাবনার এটাই, সেই মরা ছেলে কোলে নিয়ে পড়ে থাকার মতো, কিছু মরা স্টক নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। দুটো পদ্ধতি, এক হচ্ছে আপনার যে স্টকগুলো পারফরমেন্স ভালো করছে না এবং মুভির অ্যাভারেজের নিচে যদি চলে গেছে, সেই স্টক থেকে বেরিয়ে যান। অনেক সময় এক্সপ্রেস ট্রেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে, নেমে গিয়ে লোকাল ট্রেনে উঠে নিজের ডেস্টিনেশনে যাওয়া ভালো। বা আপনি বুঝতে পেরেছেন যে একটা ভালো স্টেশনে আছেন যেখানে এক্সপ্রেস ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে, আপনি লোকাল ট্রেনটা থেকে নেমে পড়লেন, এক্সপ্রেস ট্রেন ধরে আপনি বাড়ি ফেরার চেষ্টা করছেন, করতেই পারেন। কিন্তু এটা মনে রাখবেন, লোকাল ট্রেনের টিকিটে যদি এক্সপ্রেস ট্রেনে ওঠা হয়, তার জন্য কিন্তু ফাইন লেগে যায়। তাই
আপনি আপনার প্রিয় স্টকটাকে ছেড়ে দিয়ে তারপরে যদি অন্য স্টকে ঢুকছেন, সেই স্টকটা যে ঠিকঠাক পারফর্ম করবে এমন কিন্তু কোনো গ্যারান্টি স্টক মার্কেটে দেয় না, বাট ইটস এ গুড প্রসেস। এই প্রসেস মেনটেন করে অনেকে সুন্দর প্রফিট পেয়েছেন। তাহলে যে স্টকগুলো 55% 40% পড়ে গেছে কিন্তু এত ভালো মুভমেন্টেও মার্কেটে ভালো দাম আসছে না, আমি জ্ঞান দিতে পারি কিন্তু স্টক তো আপনার। তবে এই বুদ্ধি করে আমি নিজেও ব্যক্তিগতভাবে কিছুটা লাভ পেয়েছি একটা সময়, এবং যেহেতু আমি ট্রেড করি না, ট্রেড করার কোনো প্রশ্নই নেই, আমার জব প্রোটোকলে ট্রেড পড়ে না, ইনভেস্ট প্রত্যেকেরই থাকে। আগেকার দিনে আমি যখন ট্রেড করে দেখেছি বা ইনভেস্ট করে দেখেছি, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনি টাকাটাকে ভালোবাসুন। আপনার যদি কোনো স্টক পারফর্ম করছে না, তাকে একটা সার্টেন কোয়ান্টিটি সেল করে দিন, সেইটা দিয়ে আপনি অন্য ভালো স্টক কিনতে পারেন যদি মোমেন্টাম ভালো থাকে তার একটা। কারণ এটাও এক ধরনের সুইং ট্রেড। সবচেয়ে ভুল ধারণা যেটা, ট্রেডিং মানে সবসময় আপনারা ইন্ট্রাডে ট্রেডিং ভাববেন না। ট্রেডিং মানে সুইং ট্রেড হতে পারে, ট্রেডিং মানে কিন্তু একদিনের ট্রেডিংও হতে পারে। এর সঙ্গে ইনভেস্টমেন্ট লজিকের কোনো সম্পর্ক নেই। ইনভেস্টের দুটোই লজিক হতে পারে। আমার স্টকটা পারফর্ম করছে না, এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে গেলাম, বা বেশ কিছু কোয়ান্টিটি বেরিয়ে গেলাম, একটা প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে গেলাম, বা লস বুক করে বেরিয়ে গেলাম, সেই টাকাটা দিয়ে অন্য একটা মোমেন্টাম স্টকে ঢুকে যাওয়া, ইটস এ গুড প্রসেস। আর একটা হতে পারে, আমি একটা স্টকে ইনভেস্ট করে রেখেছি, একটা সার্টেন মুভমেন্ট নেওয়ার পরে সেই স্টকটা থেকে আমি কিছুটা বেরিয়ে চলে গেলাম, সেই স্টকটাই আবার নিচে পড়লো, আমি আমার ওই টাকা দিয়ে কিছুটা কোয়ান্টিটি বাড়িয়ে নিলাম। একটা ছোট উদাহরণ দিয়ে দিই, ধরুন আপনার কাছে 200 টাকা দামের 100টা স্টক আছে, তাহলে 200 ইন্টু 100 আপনি 20,000 টাকা ইনভেস্ট করেছেন। হঠাৎ করে দেখলেন দামটা প্রায় 24,000 টাকা, আপনার ওই 20,000 টাকাটা 24,000 টাকা হয়ে গেছে। আপনি কিছু শেয়ার বেচে দিলেন, ধরুন 220-30 টাকায় কিছু শেয়ার বেচে দিলেন। এইবার কিছু শেয়ার বেচার জন্য যদি এখান থেকেও শেয়ারটা বেড়ে যায়, আপনার আফসোসের কোনো জায়গা নেই, আপনার হাতে রয়েছে। আর ধরুন ওখান থেকে পড়ে গেল, আপনি যদি সেই শেয়ারটাকে 20-30 টাকার নিচে কিনতে পারেন, যেহেতু আপনার ওই ব্যবসাটা বোঝেন, আপনার শেয়ারটা পারফর্ম করছে, ওয়ার্ল্ড মার্কেট ঠিক আছে, তাহলে দেশের মার্কেট ঠিক আছে, আপনি সেই শেয়ারটাকে যদি পান, ধরুন আপনার কাছে 100টা ছিল, আপনি নিচের দামে যদি কিনতে পারেন, 50টা বেচে দিয়ে যদি 60টা শেয়ারও কিনতে পারেন, তাহলেও কিন্তু একটা গুড প্রফিট হয়। আমি যে কথাটা বললাম, কথাটা এত সোজা নয়, দরকার ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নেবেন, যে আপনার শেয়ার যেটা গুড পারফর্ম করছে তাকে একটা সার্টেন লেভেলে প্রফিট বুক করে নিন, বসে থাকুন। সেই শেয়ারটা যখন নিচের দাম আসবে, যে টাকার বেচেছেন, ধরুন আপনি 220 টাকা যদি 10টা শেয়ার বেচতে পারেন, তাহলে অন্তত 20 টাকা করে আপনার 10টা শেয়ারে প্রফিট হলো, তাহলে 200 টাকা প্রফিট হলো। তাহলে সেই শেয়ারটা যদি 190 টাকার নিচে নেমে আসে, তাহলে এই 200 টাকার বিনিময়ে আপনার একটা কোয়ান্টিটির শেয়ারও বাড়লো, তাহলে আপনার 101টা শেয়ার হয়ে গেল। ইটস এ ভেরি গুড প্রসেস। আমি শেয়ারের নাম বলছি না, তবে আমার লাস্ট যে ইনভেস্টমেন্ট ছিল সেটা থেকে আমি একটা বুদ্ধি পেয়েছি, এবং আমার ছাত্রছাত্রীরও এই বুদ্ধিটা আমি তাদের দিয়েছি। আমি একটা শেয়ার প্রায় 5 বছর ধরে রেখেছিলাম, সেই শেয়ারটা পারফর্ম করছিল না। তো অবভিয়াসলি ধরি 100 টাকা যদি ইনভেস্ট করে থাকি, 5 বছর বাদে যখন 100 টাকা ফেরত আসে, আমি ওই শেয়ারগুলো বেচে দিই। সেই শেয়ারের পরিবর্তে আমি 4টে ডিফারেন্ট টাইপ অফ শেয়ার কিনি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যে শেয়ারটা কিনেছিলাম, 100 টাকা ইনভেস্ট করেছিলাম, আজ ধরে রাখলে কিন্তু সেই টাকাটা 200 টাকা হতে পারতো। কিন্তু আজ আমি ওই টাকাটা 4টে বিভিন্ন কোম্পানির যদি শেয়ারে ভাগ করে দিই, আমার ছাত্রছাত্রীরা এটা করেছে, তারা আমার এই কথা শুনে তাদের লাভ হয়েছে। এবং এই অদ্ভুত ব্যাপার, এই যে 100 টাকাটা আজকে 200 টাকা হয়েছে, আমি যখন কেটে দিয়ে বিভিন্ন 4টে শেয়ারে ইনভেস্ট করতে বলেছি, বা আমি নিজেও সেটা করার চেষ্টা করেছি, তার প্রফিট পার্সেন্টেজ কিন্তু ওই শেয়ারটার থেকে অনেক ভালো হয়েছে। অবভিয়াসলি বুঝতে পারছেন যে আজকে যদি টিসিএস আপনি কেনেন, এই টিসিএসটা টাকা ডবল হতে, বা গুড নিফটি 50 স্টক যেগুলো ডবল হতে যা লাগে, তাতে কিন্তু সত্যি মিড ক্যাপ শেয়ার অনেক দ্রুত বাড়ে, ঠিক কথাই। কিন্তু নিফটি 50 স্টক নজর করা খুব সুবিধে, ওয়ার্ল্ডের বিভিন্ন ফান্ডে এটা কেনাবেচা হয়। সেই তুলনায় আমাদের মিড ক্যাপ ফান্ড যদিও প্রফিট পার্সেন্টেজ অনেক বেশি দেখায়, কিন্তু যখন শেয়ার মার্কেট পড়ে তখন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ উন্ডেড হয়। ইনভেস্টমেন্ট লজিকের তাহলে আজকে ব্যবসা বোঝালাম, কি করে নিজের টাকা দিয়ে নিজের শেয়ারটা বেচে সেই কোম্পানির শেয়ারই আবার 1টা 2টো 3টে করে কোয়ান্টিটি বাড়িয়ে নেওয়া যায়, ফ্রেশ করে ইনভেস্ট করার দরকার নেই, এটা শেখালাম। আর কখনো নিজের শেয়ারটা যেটা পারফর্ম করছে না সেটাকে পুরোটা বেচা আমি জানি ভীষণ মুশকিল, কিছুটা শেয়ার বেচে দিয়ে ওই মুহূর্তে যে মোমেন্টাম শেয়ার, অবভিয়াসলি মুভিং অ্যাভারেজের ওপরে দাঁড়িয়ে আপনারা যদি কিছু কিনতে পারেন, এখান থেকেও কিন্তু প্রফিট হয়। এইবার আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, এটা কিন্তু একটা আর্ট, যে 200 টাকা দামের একটা শেয়ার যেটা একদিন 150 টাকা হয়ে গেছিল, সেই শেয়ারটা আজ আপনার 220 টাকায় ফিরে এসছে, মার্কেট অল টাইম হাই আছে। সবচেয়ে বুদ্ধিমানের মতো এটাই কাজ হবে, যে আপনি যদি সেই শেয়ারটা
আজকে কখনোই ভাববেন না যে আমার অবশেষে 20 টাকা প্রফিট হলো। স্টক মার্কেট এই চিন্তাধারাটা আপনার মধ্যে আনতে হবে না। আমার 200 টাকার শেয়ারটা 150 টাকা দাম হয়ে গেছিল, সেই 150 টাকা থেকে 70 টাকা বেড়ে আজকে 220 টাকা প্রফিট হয়েছে। এই পার্সেন্টেজটা বোঝার চেষ্টা করুন। 150 টাকায় 70 টাকা ফেরত এসছে। এটা নয় যে আপনি কবে 200 টাকায় কিনেছিলেন অবশেষে সেটা 220 টাকা ফেরত হয়েছে। স্মার্ট ভাবতে গেলে, স্মার্ট চিন্তা ভাবনা করতে গেলে আপনার চিন্তাধারাটাকে একটু পরিবর্তন করতে হবে। ইনভেস্টমেন্ট লজিক হিসেবে আজ এই যে 10 মিনিট ধরে যে কথাটাগুলো বোঝালাম, দরকার ভিডিওটা আরেকবার দেখবেন। আমি ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছি। আর কি করে স্টক কেনা বেচা করবেন, মুভিং অ্যাভারেজ আছে, এই মুভিং অ্যাভারেজের উপর দাঁড়িয়ে মোমেন্টামকে চেস করার চেষ্টা করুন। আজকের পার্ট 1 এখানেই শেষ। হাই, এবার আজকের ভিডিওর আমরা সেকেন্ড পার্টে আসি। আমার স্টুডেন্টরা নর্মালি ইউটিউবের নিচে যে কমেন্টগুলো থাকে সেই কমেন্টগুলোতে ওরা পড়ে বা উত্তর আমাকে বলে, আমি কিছু দেওয়ার চেষ্টা করি। প্রথমে যেটা কথা বলি সেটা হচ্ছে আমাদের সেবি গাইডলাইন অনুযায়ী এটা আমাদের দেশের নিয়ম এবং একজন ল ওবেইং সিটিজেন হিসেবে আমি এটা মেনে চলতে বাধ্য। আপনারা যারা একটু সমালোচনা করেছেন বা কিছু বোঝার অন্যরকম কথা বলার চেষ্টা করেছেন, দেখুন, ভালো কাজ করব তার সমালোচনা হবে না, হতেই পারে না। ভালো যদি কোনো কাজ করার চেষ্টা হয় তার জন্য বেশি সমালোচিত হতে হয়, এবং এটা ভেবে নিয়েই আমি ইউটিউব ভিডিও করতে এসেছি। বলেছি আজকে 4টে পার্ট থাকবে আমার ভিডিওর, এটা সেকেন্ড পার্ট। একটু এই কথাগুলো না বললেই নয়। প্রথম কথা যেটা হচ্ছে, আমি ট্রেডিং করি না। আমার পুরনো ভিডিওতে এগুলো আমি একাধিকবার বলেছি। এবং ট্রেডিং করি না, তাই জন্যই আমার ট্রেডিং সংক্রান্ত বা স্টক মার্কেট সংক্রান্ত কথা নিরপেক্ষ হয়। তাই জন্য হয়তো আমার কথাগুলো অনেকটা মিলে যায়, এবং তার জন্য আমার ছাত্রছাত্রী এবং আমার প্রিয় মানুষদের তাদের ক্ষমতা অনুযায়ী যা প্রফিট হয়েছে আমি তাতে খুশি। আমি এই কথা কখনোই বলিনি যে আমার প্রচুর টাকা প্রফিট হয়েছে, আমার জ্ঞান আপনারা শুনুন। আমি এটাই বলেছি, আমি শেয়ার মার্কেটে না জেনে অনেক টাকা লস করেছি এবং সেই লসের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করছি। এবং ইউটিউব চ্যানেল খোলার আগেও আমি গত 15 বছর ধরে স্টক মার্কেট আমার প্রিয় মানুষদের যে শেখানোর চেষ্টা করেছি তার সংখ্যাটা যথেষ্ট, এবং তাদের কাছ থেকেও কোনো টাকা নেওয়ার গল্প নেই। আর এই ইউটিউব চ্যানেল খুলেছি, এটা বারবার আমি বলছি যে দেখুন, আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ চালাই না যেখানে টিপস বিক্রি হবে। 2, পড়িয়ে টাকা নেওয়ার ব্যাপার নেই। আমি তো আলোচনা করছি, মতের আদান প্রদান করার চেষ্টা করেছি অনেকের সঙ্গে। আর প্রফিট শেয়ারিং বলে এখন যে মার্কেটে কাজ চলছে, এসব প্রফিট শেয়ারিংয়ের কাজ আমি করি না। তাই ভেরিফাইড পিএনএল এই কথাটা যেটা এসছে, আমি জানি এইসব কথা যারা বলে তারা 2016 সালের পরে চারাপোনা, বয়স তাদের যাই হোক, তারা একটা এখন অ্যান্ড্রয়েড ফোন আর এই জিও নেট আসার আগে এই আধুনিক যুগের চারাপোনারা স্টক মার্কেটে ছিল না। আমরা যারা দীর্ঘদিন স্টক মার্কেটে আছি, যে যতই স্মার্ট হন, আমাদের একটা অভিজ্ঞতার তো দাম নিশ্চয়ই দেবেন। আর এই অভিজ্ঞতার দামটা কি, তাতে যদি আমার কথা শুনে আমার বোকাশোকা ছাত্রছাত্রী এবং আমার প্রিয় মানুষদের লাভ হয়, আমি তাতেই খুশি। ইউটিউবের মাধ্যমে আমি একটু বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছতে চেষ্টা করেছি, আমার ছাত্রছাত্রীরা বলেছেন। এবং দেখবেন, আমি ভিডিও শুরু করেছি কিন্তু ভোটের রেজাল্টের আগের যে পাগলামো চলছিল সেইটা সম্পর্কে লোককে সচেতন করার জন্য। তার একটাই কারণ, এই শেয়ার মার্কেটের ভোটের রেজাল্টের কি এফেক্ট আসে 2004, 2009, 2014 সালে আমি তার এফেক্টগুলো দেখেছি, তার থেকে লোককে বাঁচানোর চেষ্টা করেছি। তাই ভেরিফাইড পিএনএল দেখিয়ে যারা শেয়ার মার্কেট পড়ানোর বা টিপস বেচার বা তাদের ব্যবসা করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেবি স্ট্রিক্টলি বলেছে এরকম কোনো প্রলোভন দেখিয়ে কেউ পড়ানোর কাজ বা টিপস বেচার কাজ বা প্রফিট শেয়ারিংয়ের কাজ করতে পারে না। আর আমার কথা যেটা গাইডলাইনে স্পষ্ট করে লেখা আছে, কেউ যদি নিঃস্বার্থভাবে শেয়ার মার্কেট পড়ানোর জন্য চেষ্টা করেন তাতে তাদের কোনো দোষ নেই, তারা কোনো রকম আইনের আওতায় পড়বে না। তাই খুব সুস্পষ্টভাবে বলছি, সমালোচনা করুন, গঠনমূলক, কোনো অসুবিধা নেই। আমার ভিডিও ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখা যায় কোন বয়সের লোকরা বেশি দেখছেন। আমার খুব কম সংখ্যক পার্সেন্টেজ আছেন যাদের বয়স 55-র ওপরে। ম্যাক্সিমাম যারা দেখছেন তাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে। আমি কাউকে কোনো রকম অপমানসূচক কথা বলছি না। আমার প্রচুর শুভাকাঙ্ক্ষী লোক আছেন যারা ইউটিউবে ভালো মনে আমার ভিডিও দেখছেন, কিন্তু আমি আবার বলছি, ভেরিফাইড পিএনএল দেখানোর কোনো প্রয়োজনই নেই। আর ট্রেডিং কীভাবে করতে হয় আমি জানি। ব্যক্তিগতভাবে আমি ট্রেডিং করি না, বিকজ এটা আমার জব প্রোটোকলের মধ্যে পড়ে না, কিন্তু আমার শুনে যদি আমার ছাত্রছাত্রীদের কিছু টাকা প্রফিট হয়ে থাকে আমি তার জন্য খুশি। তাই
নিজের প্রফিট কত টাকা বা আমি কত টাকা লাভে আছি এইসব বেচেতে ইউটিউব চ্যানেল করিনি। আমার মত শুনে যদি কারো কিছু পড়া ফ্রিতে পড়ানোর ব্যাপার, নিজেকে মহান বোঝানোর চেষ্টা করছি এরমও ব্যাপার নয়। আমি চেষ্টা করছি যদি কারো একটু উপকারে লাগে এটাই যথেষ্ট। এটা আজকে পার্ট 2। তাহলে সেবি গাইডলাইন অনুযায়ী এবং সরকারি চাকরিজীবী একজন শিক্ষক হিসেবে আমি খুব চিন্তা ভাবনা করেই আমার অফ টাইমে কি করা উচিত সেটা করছি। তাই জন্যই যারা আমার সাবস্ক্রাইবার বা যারা এই ভিডিও দেখছেন তারা আমার মোটিভটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পারলাম। এবার আসি পার্ট 3। আমরা এটুকুনি জানি যে ইনভেস্টমেন্ট লজিক আমাদের শেখা হয়ে গেছে। নাও চেঞ্জ দ্য মুড। ইনভেস্টমেন্ট লজিক আমাদের শেখা হয়ে গেছে। এবার আমরা ধরে নিয়েছি আমরা ইনভেস্ট করতে শিখে গেছি। তাহলে আমরা কি দেখবো? আমরা কি কোম্পানির ব্যালেন্স শিট থেকে সবসময় ট্রেড করব বা ইনভেস্ট করব? না, আমি এটুকুনি বুঝতে পারি। দেখুন, আমরা তো এতটা শিক্ষিত নাও হতে পারি যে কোম্পানির ব্যালেন্স শিট আমরা দেখতে পারবো, বা এত স্মার্ট নাও হতে পারি। আর আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি তো কোম্পানির অডিট ব্যাপারগুলো কিছু বুঝতামই না। ডেবিট ক্রেডিট এটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। আমার দাদারা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন। কমার্সের যেটা ডেবিট, স্টক মার্কেটে সেটা ক্রেডিট। আমি চিরকাল জানতাম ক্রেডিট মানে ধার, ধার হলে সাংঘাতিক একটা ব্যাপার হয়, কিন্তু স্টক মার্কেট লেজারে ক্রেডিট লেখা থাকলে মানে আমি টাকা পাবো। ইটস ফিলিং ভেরি কুল। তা যেহেতু অ্যাকাউন্টসের স্টুডেন্ট নই, তাই শেয়ার মার্কেট বুঝতেই অনেক বছর সময় লেগে গেছে। সেই জায়গায় ব্যালেন্স শিট কী করে বুঝবো? আমার গুরুদেবরা একটা জিনিস বলেছেন, ভাও ভগবান ছে, দামই ভগবান। মানে স্টক মার্কেটের নিরিখে দাম আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। 2016 সালে অ্যান্ড্রয়েড ফোন এবং সফটওয়্যার আধুনিক এসেছে, স্পিড নেটের বেড়েছে, এই জন্য স্টক মার্কেটে গ্রাফ দেখা, চার্ট দেখার অনেক সুবিধা হয়েছে। আগে তো এমটিএস এমব্লেজ 1 GB ইউজ করার জন্য মানে 499 টাকা দিতে হতো, আর এখন তো 1.5 GB করে প্রত্যেক দিন ফ্রি। একটু চার্ট দেখুন না, কোনো অসুবিধা নেই, চার্টই বলে দেয়। স্মার্ট মানি যদি কোনো কোম্পানিতে পাঞ্চ হতে শুরু করে তাহলে চার্ট দেখলেই তার মুভমেন্ট বোঝা যায়। পাম্প অ্যান্ড ডাম্প প্রসেস হয়, হ্যাঁ আমি জানি। তাই অ্যাজ এ স্টক মার্কেট স্টুডেন্ট আমি এই বয়সে এসেও বলছি, প্রথম যে স্টক যে মুভমেন্ট নেয় বা মার্কেট প্রথম যে মুভমেন্ট নেয় সেই মুভমেন্টটাকে খুব একটা ভরসা করবেন না, হালকা হতে দিন। খাবার একটু ঠান্ডা করে খাওয়া ভালো, নইলে মুখ পুড়ে যেতে পারে। যদি সেই ব্যবসার দম থাকে, চার্টকে বাড়তে দিন, একবার রিট্রেসমেন্ট আসতে দিন, মানে পড়ে যেতে দিন, তারপরে দেখুন চার্ট অনুযায়ী সাপোর্ট বা রেজিস্ট্যান্স অনুযায়ী সেই স্টকটা দাঁড়াচ্ছে কিনা, তারপর আপনি তার মধ্যে ঢুকুন। চার্টই সমস্ত বড় মুভমেন্ট বলে দেবে, কিন্তু চার্টকেই ভগবান ভাবলে হবে না। আপনার নিজের টাকাটাকে আপনাকে ভগবান ভাবতে হবে। আপনার কত টাকা দিয়ে আপনি কতগুলো স্টকে ইনভেস্ট করবেন। এবং আমি আবার কি বলেছি, ইন্ডেক্স যদি 10% ওপর থেকে পড়ে যায়, স্টকের দাম 30-40% পড়ে যায়, আজকে শুনে রাখুন, একথা হয়তো অনেক বইতে লেখা আছে, ইউটিউব চ্যানেল দেখছেন যখন সব বই হয়তো পড়ার সুযোগ নেই, আমিও পড়িনি। স্টক মার্কেট একটা হাই থেকে 10% পড়ে যাওয়াকে বলে হেলদি কারেকশন। তাহলে ধরুন নিফটি আজকে 24,500, এখান থেকে 2,500 পয়েন্ট পড়ে গেলে বলবে হেলদি কারেকশন। নিফটি যদি 2,500 পয়েন্ট পড়ে যায়, স্টকের দাম কি পরিমাণ উন্ডেড হবে? কোনো শর্ট টার্ম বা ভালো বড় মুভমেন্ট নিয়ে কোনো নতুন হাই যদি মার্কেট করে, নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি হাই করেছে, সেখান থেকে 20% পড়ে গেলে লোকে বলবে এই ট্রেন্ড রিভার্সাল হয়েছে। তাহলে মার্কেট যদি ওপর থেকে 10 বা 20% পড়ে যায়, তাহলে ভাবুন স্টকের দাম কি পড়তে পারে। আর একটা নর্মাল থিওরি, এবার ট্রেডিং শেখাচ্ছি, এটা পরীক্ষিত প্রমাণিত সত্য। যদি ইন আ সার্টেন পিরিয়ড, দীর্ঘদিন বাদে মার্কেট কোনো ইন্ডেক্স টপ করে, সেই টপ করে যদি কারেকশন করে, তারপরে সে অন্তত ট্রিপল টপ করে, সেই ট্রিপল টপ করার পরে মার্কেট স্ট্যাগনেন্সি হতে বাধ্য। দিস দ্য ল অফ স্টক মার্কেট। 23শে জুলাই বাজেট ঘোষণা হয়ে গেছে। বাজেট পর্যন্ত মার্কেট কি থাকবে আই ডোন্ট নো। মার্কেটে সবাই বলবে কোনো অসুবিধা নেই, 21,400, 20,800 এটা তো সাপোর্ট। এই মার্কেটটা 21,800 যেতে গেলে আপনার স্টকের দাম পড়ে যাবে। যারা এর মধ্যে ইউটিউব দেখে আমার কাছে পড়তে এসেছিলেন বা আমরা নর্মাল স্টুডেন্ট, দেখুন আমরা এই ধরনের কোনো কথা স্টক মার্কেটের সম্পর্কে ইউটিউবে বলতে পারি না যে আপনি এটা করুন এই হবে, এরম বলা যায় না, এটা আমাদের নিয়ম নেই। যারা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট তারা অনেক কথা বলতে পারেন। আমরা এডুকেশনাল পারপাস ভিডিও করছি, কিন্তু নর্মালি দেখুন আমার এই ইউটিউব ভিডিও যারা দেখছেন আমার স্টুডেন্টরা বুঝতেই পারবেন। 22,500 ওপরে মার্কেট যখন গেছে, সেখান থেকে মার্কেট বুল, এই নিয়ে অনেক কথা হয়েছে। গত সপ্তাহে 23,000 থেকে যখন মার্কেটটা অনেক ওপরে উঠছে, তখন অনেকে বলছে এখান থেকে মার্কেট পড়ে যেতে পারে, কিন্তু মার্কেটের সার্টেন লেভেল থেকে পড়ে গেছে। ব্যাঙ্ক নিফটি 52,500,
53,200, অন্তত 3 লাখ টাকা অ্যাকাউন্টে থাকলে এরম জায়গায় ব্যাঙ্ক নিফটি বেচলে 2 টাকা প্রফিট হবে। সেটা আমার ঘনিষ্ঠ ছেলে মেয়েরা নিশ্চয়ই, যারা ইউটিউব দেখছো নিশ্চয়ই মুচকি মুচকি হাসছো। এই ঘটনাগুলো হয়েছে। এরম অনেক প্রেডিকশন কিন্তু মার্কেটে করা যায়। এই প্রেডিকশনটা ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি দিয়ে করা যেতেই পারে, কিন্তু আমি কখনো ব্যাঙ্ক নিফটি পড়বে বলে পুট কেন প্রত্যেক সপ্তাহে পুট কিনে গেলেন এবং টাকাগুলো জল হয়ে গেল, এটা কোনো ভালো কথা নয়। তাহলে 3 লাখ টাকা দিয়ে 3 মাসের জন্য একটা ব্যবসা এই মানসিকতা নিয়ে করলে, বা 1.5 লাখ টাকা হাতে নিয়ে 2 মাসের জন্য একটা ব্যবসা এই বুদ্ধিতে করলে, জাস্ট দেখুন 2 মাসও নয়, 1 সপ্তাহের মধ্যেই 100 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি পড়ে যাওয়া মানে 1,500 টাকা প্রফিট। আপনি 52,500তেও যদি বেঁচে থাকেন এবং 4-5 দিন যন্ত্রণা সহ্য করেছেন, দেখুন 3,000 টাকা প্রফিট হয়েছে। 53,100 যদি ব্যাঙ্ক নিফটি বেঁচে থাকেন, 7 থেকে 8,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে ট্রেডিংও কিন্তু ওই কল পুট অপশান না করেও দুটো সুন্দর পয়সা প্রফিট করা যায়। আমি যে থিওরিটা বলছি করতে হবে না, লক্ষ্য করে দেখবেন, যেহেতু মার্কেট এখন অল টাইম হাই আছে, দিস ইজ দ্য থিওরি। অনেক দিন বাদে একটা নতুন হাই করেছে, সেই হাইটা করার পরে মার্কেট পড়ে গেছে। তারপরে যদি ইন্ডেক্স হাই করে, অন্তত ট্রিপল টপ 3বার যদি টপ হয়, একবার আপনি সেল করে দেখবেন উইথ প্রপার স্টপ লস, সত্যি কিন্তু প্রফিট হয়। ঠিক গত ভিডিওতে যেমন বলেছিলাম, মার্কেট যদি অল টাইম হাই ফাটিয়ে দেয়, একই সপ্তাহে যদি মার্কেট উইকলি, মান্থলি এবং অল টাইম হাই ফাটাচ্ছে, অবভিয়াসলি মার্কেট 100 পয়েন্ট মিনিমাম মুভমেন্ট নেয়। এই কাজগুলো করেও 2 পয়সা প্রফিট করা যায়। এরকম ছোট ছোট স্ট্র্যাটেজি অনেক বলা যায়। আবার প্রায় 10 মিনিটের ভিডিও হয়ে গেল। আজকে 3rd পার্ট এখানেই শেষ। 4th, যেটা ভীষণ জরুরি, আমি একটু লিখে রেখেছি, যে কোনো মুভমেন্ট যদি সেই মুভমেন্টটার সঙ্গে ভলিউম সমর্থন করে, চার্ট দেখবেন এরা বাড়তে বাড়তে যাচ্ছে, একটা নর্মাল ভলিউম, সেই বাড়ির যে একতলা দোতলার মতো যেন নর্মাল ভলিউম আছে, হঠাৎ করে ভলিউম বাড়তে শুরু করেছে, ভলিউম বাড়ছে মার্কেট বাড়ছে, বা ভলিউম বাড়ছে মার্কেট পড়ছে, এই মোমেন্টামটাকে বিশ্বাস করতে পারেন উইথ ট্রেডিংয়ে, উইথ প্রপার স্টপ লস। ট্রেডিংয়ের মানি ম্যানেজমেন্ট পরের ভিডিওতে আমি আবার আসবো। আজকে কিন্তু অনেক কিছু বলেছি। আমার ভিডিওতে যদি কারো খারাপ লেগে থাকে, আমি তার জন্য দুঃখিত। শুধু এইটা মনে রাখবেন, অনেক কিছু জিনিস ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা সফল হব, তবে এমন কিছু বলবেন না যাতে এই এজে এসে আমার ইন্টেনশনটা কারো কাছে খারাপ প্রমাণ করার জন্য আমার একটু খারাপ লাগে। তার একটাই কারণ, ভালো মনে এই ভিডিওগুলো করার চেষ্টা করছি। যদি দেখবেন দেখুন, না দেখলে অন্তত বাজে সমালোচনা করবেন না। কিছু প্রমাণ করার নেই। কারা কি বদমাইশি করে, চিটিংবাজি করে পড়াচ্ছে বা অন্য ব্যবসা করছে, এই নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, যদি অনেস্টলি দেখতে চান নিশ্চয়ই কিছু উপকার হবেন। কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই। আর আবার বলি, কোনো ভেরিফাইড পিএনএল দেখানোর দরকার নেই। তো আমি একাধিকবার বলেছি আমি ট্রেড করি না, আর ট্রেড করি না বলেই আমার ম্যাক্সিমাম কথা মিলে যায়। তার একটা কারণ, আমি নিরপেক্ষ। আর অনেক বছর ধরে স্টক মার্কেটে আছে, আমার তো কিছু স্টক কম দামে কেনা থাকবেই, যার দাম আজকে অনেক টাকা। বড় কথা নয় কে কবে আগে এসছিল, আজকের দিনে দাঁড়িয়ে কি করলে 2 টাকা ইনকাম হতে পারে, এইটা নিয়ে এই ভিডিওগুলো করা। স্টক মার্কেট ভীষণ রিস্কের জায়গা, এখানে টাকার কোনো গ্যারান্টি নেই। আপনার ইনভেস্টমেন্ট একদিন বাড়বে কিনা, একদিন নিশ্চয়ই বাড়বে। রোজ যদি বলি মার্কেট বাড়বে বাড়বে, একদিন বাড়বে, কিন্তু সেই মার্কেট বাড়া বা সেই স্টক বাড়ার সঙ্গে আপনার কেনা স্টকটা বাড়বে কিনা মনে রাখ, আমি নিজেও বলতে পারবো না। লাস্টে দারুণ একটা কথা বলি, আপনি যে স্টকটা কিনেছেন সেটা কোন সেক্টরের? এই মুহূর্তে আমাদের দেশের মার্কেট কি, সেই সেক্টর আমাদের দেশে পারফর্ম করছে কিনা, এবং ওয়ার্ল্ড মার্কেট কি চলছে, এই টোটালটা নিয়ে স্টক মার্কেট। ধরুন আপনি একটা ব্যাংকের শেয়ার কিনেছেন, স্টক মার্কেট বাড়ছে, ব্যাংকের অন্য শেয়ারগুলো বাড়ছে, আপনার ব্যাংকিং শেয়ারটা যদি কোনো খারাপ খবর আসে, সেই ব্যাংকের শেয়ার পড়ে যেতে পারে। এর সঙ্গে স্টক মার্কেট বাড়ছে বা ওই সেক্টর বাড়ছে, তার কোনো সম্পর্ক নেই। রাখি, গুড নাইট, ভালো থাকবেন।